দিল্লিতে কখনো জনতা পার্টি বা সিজেপির আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি যে দিকে গড়িয়েছে তা ইতিমধ্যেই উঠে এসেছে সংবাদ শিরোনামে। এরই মধ্যে উঠে আসছে বড় এক খবর। ভারতের চলমান সিজেপি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের জামাত ইসলামী। আর এই খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। হঠাৎ অন্য দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশের জামায়াতে ইসলামীর এত কেন ব্যস্ততা? তবে কি জামায়াতে ইসলামী কোনো ছক কষছে? যদিও ছক কষে কোনো লাভ হবে না, কারণ ভারতের বিরুদ্ধে কোনো ছক কষে সফল হতে পারবে না তারা। আর এদিকে দেশের রাজধানী দিল্লিতে শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলন ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। সোমবার পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর মঙ্গলবারও হাজার হাজার মানুষ আবার রাস্তায় নেমেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে যুবকদের নেতৃত্বে গড়ে ওঠা সংগঠন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। রিপোর্ট অনুযায়ী সোমবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার তরুণ তরুণী দিল্লিতে জড়ো হন। তাদের লক্ষ্য ছিল সংসদের দিকে মিছিল করা। তবে তার আগে ওই এলাকায় জমায়েত এবং মিছিলের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। আর সেই নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভকারীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে। এই ঘটনায় অন্তত ৬০ জন আন্দোলনকারী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এছাড়াও মূল বিক্ষোভস্থলে তৈরি করা অস্থায়ী মঞ্চ এবং তাঁবু ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। অন্যদিকে দিল্লি পুলিশের দাবি, সংঘর্ষে তাদের ১১৮ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। পাশাপাশি ৭০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, এই আন্দোলনের পেছনের গল্পটিও বেশ আলোচিত। সিজেপি কোনো রেজিস্টার্ড রাজনৈতিক দল নয়। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে চলতি বছরের শুরুতে দেশের প্রধান বিচারপতির একটি মন্তব্যকে ঘিরেই এই সংগঠনের জন্ম। সেই মন্তব্যে বেকার যুবকদের প্রসঙ্গে ককরোচ শব্দটি ব্যবহার করা হয়েছিল, আর তা থেকেই সৃষ্টি হয় বিতর্কের। পরে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন যে তার মন্তব্য শুধুমাত্র ভুয়ো বা জাল ডিগ্রিধারীদের উদ্দেশ্যে ছিল। কিন্তু সেই বিতর্ক থেকেই ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন হিসেবে সিজেপি আন্দোলন ঘটে, এমনটাই মনে করা হচ্ছে। সোমবার বিকেলে জমায়েত দেখিয়েছে যে এই সংগঠনটি এখন শুধু সামাজিক মাধ্যমে সীমাবদ্ধ নেই, বরং বহু তরুণ তরুণীকে রাস্তায় নামানোর মতো সাংগঠনিক শক্তিও তারা তৈরি করেছে বলে পর্যবেক্ষকদের একাংশের মত। গত ১ মাস ধরে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে আন্দোলনকারীরা অবস্থান করেছেন। প্রায় ৩০০ বছর পুরনো এই স্থানে লাগাতার বিক্ষোভ চলেছে। আন্দোলন আন্তর্জাতিকভাবে আরও বেশি আলোচনায় আসে যখন শিক্ষাবিদ এবং সমাজকর্মী সোনাম ওয়াংচুক গত ২৮শে জুন আন্দোলনে যোগ দেন এবং অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন। রিপোর্ট অনুযায়ী গত শনিবার পুলিশ তাকে আন্দোলন স্থল থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যায়। সেখানেও তিনি অনশন চালিয়ে যাচ্ছেন বলে জানা গিয়েছে। রাজনৈতিক দিক থেকেও এই আন্দোলন গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিরোধী দল, কৃষক সংগঠনের নেতা, সমাজকর্মী এবং বলিউডের কয়েকজন পরিচিত ব্যক্তিত্ব আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শিক্ষার্থীদের দাবিকে ন্যায্য বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেছেন তার মতে মোদী দেশের সবথেকে যুব বিরোধী প্রধানমন্ত্রী। অন্যদিকে সোমবার প্রথমবারের মতো আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তিনি শাসক বিজেপিরও একজন শীর্ষ নেতা। নাড্ডার বক্তব্য অনুযায়ী বৈঠক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। তিনি আন্দোলনকারীদের অবস্থান তুলে নেওয়ার এবং প্রশাসনকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। তবে সিজেপির মুখপাত্র সৌরভ দাসের দাবি, মাত্র ১০ মিনিটের সেই বৈঠকে থাকা সরকার বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিলেও কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি দেয়নি। সংগঠনের আরও এক নেতা আশুতোষ রানকা বলেছেন, ৪ ঘন্টা অপেক্ষা করার পর এত ছোট বৈঠক কার্যত সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। একসময় মনে করা হচ্ছিল বৈঠকের পর হয়তো আন্দোলন প্রত্যাহার করা হতে পারে, কিন্তু পরে পরিস্থিতি বদলে যায়। রিপোর্ট অনুযায়ী সারাদিন ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। পরিষেবা চালু হওয়ার পর সামাজিক মাধ্যমে আন্দোলনস্থলের বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওগুলিতে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভকারীদের মারধরের অভিযোগ সামনে আসে।
বিভিন্ন সংবাদ মাধ্যমের বর্ণনা অনুযায়ী আহত বহু মানুষকে যন্তর মন্তরে ফিরিয়ে আনা হয়। কারোর মাথা ফেটেছিল, কারোর পা ভেঙেছিল। স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা করান। আর এই সময় পুলিশ এবং আধা সামরিক বাহিনী যন্তর মন্তর খালি করার অভিযান শুরু করেন বলে দাবি করা হয়েছে। অভিযোগ, ইউনিফর্ম পরা পুলিশের পাশাপাশি সাধারণ পোশাক পরা কয়েকজন কর্মকর্তাও অভিযানে অংশ নেন। তাদের মধ্যে অনেকের মুখ ঢাকা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। লাউডস্পিকারে বারবার ঘোষণা করা হয়, আন্দোলন শেষ হয়ে গিয়েছে, সবাইকে এলাকা ছেড়ে চলে যেতে হবে। এরপর বিক্ষোভকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। কেউ ব্যারিকেড টপকে পালান, কেউ মাটিতে পড়ে যান। পরিবার এবং বন্ধুদের থেকে অনেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েন। বহু মহিলাকে কাঁদতে দেখা যায় বলেও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। তবে সোমবার রাতে আন্দোলনকারীরা আবার যন্তর মন্তরে ফিরে আসেন। সামাজিক মাধ্যমে সিজেপি একটি বার্তা দিয়ে জানান, তাদের শান্তিপূর্ণ আন্দোলন শেষ হচ্ছে না। পাশাপাশি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেরও দাবি করে আবার তারা বিষয়টি সামনে তুলে ধরেন। অন্যদিকে দিল্লি পুলিশের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। পুলিশের দাবি, বিক্ষোভকারীরাই প্রথমে হিংসাত্মক আচরণ করেন। তারা পাথর ছোড়েন, ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন, সরকারি গাড়ি ভাঙচুর করেন এবং সরকারি সম্পত্তির ক্ষতি করেন। সিজেপি অবশ্য পুলিশের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। সংগঠনের অভিযোগ, পুলিশই আগে আক্রমণ চালিয়েছে। আহত আন্দোলনকারীদের আইনি সহায়তার জন্য সংগঠনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিক মাধ্যমে লেখেন, বিশেষ করে যেসব নারী আন্দোলনকারী পুলিশের হাতে মারধরের শিকার হয়েছেন তাদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি আরও দাবি করেছেন, একজন আহত সমর্থকের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি হাসপাতালে তাকে দেখতে যাবেন। আন্দোলনের মূল দাবি দেশের শিক্ষা ব্যবস্থার বড় ধরনের সংস্কার, বিশেষ করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। জাতীয় স্তরে মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় নিটের প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসার পর থেকেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি আরও জোরালো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রায় 22,80,000 পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষা বাতিল করা হয় এবং পুনরায় পরীক্ষা নেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, এই ঘটনার নৈতিক দায় শিক্ষামন্ত্রী নেওয়া উচিত এবং তার পদত্যাগ করা উচিত। অন্যদিকে ধর্মেন্দ্র প্রধান এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি আন্দোলনকারী সংগঠন এবং তাদের সমর্থকদের কড়া ভাষায় সমালোচনা করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন একটাই, এই আন্দোলন কি আরও বড় আকার নেবে, নাকি সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের হবে? আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।